নমস্কার, আমার 24 মৌপিয়া সবাইকে স্বাগত জানাই। গতকালই মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালদের নিয়ে যে বৈঠক, সেখানে খুব সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ তুলেছেন, একদম নির্দিষ্টভাবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন। তার যে অভিযোগগুলো, সেই অভিযোগে কোথাও রয়েছে একদম আকাশ ছোঁয়া যুক্তিহীন বিল, কোথাও রয়েছে চূড়ান্ত নেগলিজেন্স, দায়িত্ব জ্ঞানহীনতা, কোথাও রয়েছে হাসপাতাল থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, পরিচ্ছন্নতা মেনটেন করা হচ্ছে না, কোথাও আবার যে টেস্টগুলো দরকার নেই, আমরা সাধারণ মানুষ যেগুলো প্রতিনিয়ত ফেস করে থাকি, সেই অভিযোগগুলোই উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। যেমন রয়েছে যে প্রয়োজন রয়েছে কি না রয়েছে সেটা বিচার না করেই একগাদা টেস্ট করতে দেওয়া, এক কাঁড়ি টাকা খরচ। এই সমস্ত অভিযোগ যখন কাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তারপর আমরা সারা দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছি। সাধারণ মানুষ কি বলছেন সেটা যেমন জানার চেষ্টা করেছি, তার পাশাপাশি দেখার চেষ্টা করেছি যে বাস্তবতাটা কি, রিয়েলিটি কি। আপনাদের দেখাবো আমাদের সেই সমস্ত তদন্ত, তার ফল, সেই কেস স্টাডি। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন কেপিসির সিইও জয়দীপ মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন সিধু, বিশিষ্ট গায়ক, এবং যার আরও একটা পরিচয়, তিনি একজন চিকিৎসকও বটে। এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী। অভিজিৎ বাবু, স্বাগত জানাই আপনাকে 24 ঘন্টা স্টুডিও থেকে। মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বারে। শুরুতে আপনাদের দেখাই 36,000 টাকার প্যাকেজ গিয়ে দাঁড়ালো 13 লক্ষ টাকায়। তারপরও স্ত্রীকে বাঁচাতে পারেননি শুভ্রশঙ্কর মুখোপাধ্যায়। নামকরা বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেয়েছেন তিনি। শুভ্রশঙ্কর বাবু বলছেন, ভাঙচুর নয়, তিনি চান বেসরকারি হাসপাতালকে শিক্ষা দিতে তার মতো বাকিরাও আইনি লড়াইয়ে এগিয়ে আসুন। নৈহাটির বাসিন্দা রাজ্য সরকারি কর্মী শুভ্রশঙ্কর মুখোপাধ্যায় সরকারি হেলথ স্কিমের আওতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করেন তিনি। ধরা পড়ে গল ব্লাডারের স্টোন। 2010-এর 23শে মার্চ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের অপারেশন হয়। দুদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 9 দিন পর ফের পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জন্ডিস এবং স্টোন থাকা অবস্থায় আমার স্ত্রীকে ডিসচার্জ করে 25 তারিখ, এবং কোনো রকম শারীরিক পরীক্ষা করেনি, আমাকে কোনো ইনফর্ম করেনি। তারা পুরো ভেন্টিলেশনে পাঠিয়ে দিল আইসিইউতে। আজকে 30,000 টাকার প্যাকেজ দিয়ে শুরু হলো, মৃতদেহ নিয়ে বিল দাঁড়ালো 13,33,736 টাকা 91 পয়সা। আমি লকার থেকে ভেঙে বউ স্ত্রীকে না জানিয়ে তখন ভেন্টিলেশন, আমি গয়না বিক্রি করে আমার স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারলাম না। মৃত্যুর কিছুদিন আগে যখন জ্ঞান ছিল, গলায় ভেন্টিলেশন অবস্থায় আমাকে ইশারায় করে কথা বলতে চায়, কথা বলতে পারছে না, তখন ও বুকের ওপর লিখলো যে ডাক্তার আমাকে দেখছে না, ফেলে রেখে দিয়েছে। স্ত্রী চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শুভ্রশঙ্কর বাবু। অভিযুক্ত চিকিৎসক আগাম জামিন নেন। স্বাস্থ্য দপ্তর তাঁকে দোষী সাব্যস্ত করে। ক্ষতিপূরণ চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতে যান শুভ্রশঙ্কর মুখোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পাল্টা আপিল করে। আইনি লড়াইয়ে জেলা, রাজ্য, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন শুভ্রশঙ্কর বাবু। গত 9 ফেব্রুয়ারি রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন অভিযুক্ত চিকিৎসককে 12 লক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে 4 লক্ষ টাকা জরিমানা করে। ক্ষতিপূরণের টাকা এখনো হাতে পাননি শুভ্রশঙ্কর বাবু। বলছেন টাকা পেলে 2 মেয়েকে দিয়ে দেবেন, কিন্তু স্ত্রীকে তো আর ফিরে পাবেন না। হসপিটাল ভেঙে লাভ নেই, আইনের পথে চলুন, আইনের কথা বলবে, লড়াই করে যাবে। হাসপাতাল ভাঙচুর করে বা চিকিৎসকদের মারধর করে কোনো সমস্যার সমাধান নয়। এইভাবেই প্রবল মানসিক বলে অন্যায়ের প্রতিবাদ করে জয়ী যে হওয়া যায়, তারই নজির তৈরি করলেন শুভ্রশঙ্কর বাবু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে সোমা দাস, নৈহাটি, উত্তর 24 পরগনা। শুভ্রশঙ্কর বাবু আইনি লড়াইয়ে জিতেছেন, বিচার আদায় করেছেন, কিন্তু সত্যি তার স্ত্রী তো আর ফিরে আসবেন না। আমি ডক্টর চৌধুরীর কাছে শুরুতে যাব। ডক্টর চৌধুরী, গতকাল মুখ্যমন্ত্রী যে মেসেজগুলো দিয়েছে, মোটামুটি আমরা সাধারণ মানুষের যে রিয়াকশন পাচ্ছি, তারা কিছু কিন্তু বলছেন যে এটা তাদের মনের কথা, যেটা মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো তুলেছেন, কম বেশি সবাই এগুলোকে ফেস করেন অহরহ। আমার এখানে জিজ্ঞাসা যে কেন কালকের বৈঠকটার প্রয়োজন হলো, কেন এই যে বেসিক দায়বদ্ধতার জায়গা, এগুলো হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরা এনশিওর করলো না? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, এবং বহুদিন ধরে এই প্রশ্নে আমি আলোড়িত হয়েছি যে এই ধরনের ঘটনা
ভারতবর্ষে যে ঘটে না তা তো নয়, কিন্তু এই ভাঙচুরের ঘটনা মানে আমরা তখনই আলোড়িত হই যখন একটা প্রলয় ঘটে, এবং আমি কখনো কখনো বলে থাকি যে আমরা হচ্ছি মহাপ্রলয়ের নটরাজ। আমরা তখন কিছুদিন নাচ গান করি, তারপরেই আবার চুপ করে যাই। কিন্তু খুব সুনির্দিষ্টভাবে যেটা ভাবা দরকার সেটা হচ্ছে সম্ভবত ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের গভর্নেন্সের ক্ষেত্রে এটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা যে রাজ্য সরকার বা কোনো সরকার এগিয়ে এসে এতটা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে। এবং সত্যি মানে ভালো মন্দ যে দিকগুলোই থেকে থাকুক, এখন কেউ ভাবতেই পারেন যে মুখ্যমন্ত্রী এসে বেসরকারি হাসপাতালকে বকা দিয়েছেন, বেসরকারি হাসপাতালের যে ত্রুটির দিকগুলো সেগুলো তুলে ধরেছেন বলে কেউ কেউ উল্লসিত হচ্ছেন। কারুর মধ্যে এখন যেন মনে হচ্ছে কেমন দিলাম ভাব। কিন্তু যেটা সবার আগে বোঝা দরকার, যেটা কেমন দিলাম দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু এ সমস্যাটার নিরসন হবে না। আমাদের দেশের যে বিস্তীর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা বহুকাল থেকেই বহুমাত্রিক, এবং আমাদের এটাও পরিষ্কার হওয়া দরকার যে রাষ্ট্র ব্যবস্থা ঠিক করে নিয়েছে বিগত 15-20 বছর ধরে আরো বেশি করে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি বেসরকারি কর্পোরেট ব্যবস্থা তারা এদেশে থাকবে। সুতরাং তারা যদি থাকে এবং থাকুক, তাদেরকে সহবত শেখাতে হবে। কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা আছে, এবং আমার মনে হয় সবাই স্বাগত জানাচ্ছেন রাজ্য সরকারের পদক্ষেপকে এই জন্যই যে বেদনাটা পুঞ্জীভূত হয়েছিল এখন সেটা একটা রূপ পেয়েছে। তো এই জায়গাটা তৈরি হয়েছে। আজকে আমাদের সবার খোলা মনে ভাবা দরকার যে কর্পোরেট ব্যবস্থা থাকেও যদি, তাকেও কিন্তু নতুন ভাষায় কথা বলতে হবে। আমি ঠিক এই জায়গাতেই আসবো ডক্টর চৌধুরী, আমি আসবো আপনার কাছে, আমি এখানেই জয়দীপ বাবুর কাছে আসবো যে ডেফিনেটলি যখন প্রাইভেট হসপিটালস গুলোর প্রসঙ্গ আসছে তাদের ব্যবসায়িক দিকটা তো রয়েছে, এটা অবধারিত, কিন্তু সেটা কোথাও গিয়ে মানবিকতাকে পেছনের সারিতে ফেলে দেবে। এটা একদম ঠিক কথা। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কেন আপনাদের সামনে আয়নাটা মুখ্যমন্ত্রীকে ধরতে হলো? না, তার কারণ হচ্ছে যে প্রাইভেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদের মধ্যে কিছু কর্পোরেটস আছেন যেখানে এনর্মাস বিল হয়, যে বিল ভ্যালুটা সাধারণ মানুষের পক্ষে মিট আপ করা সম্ভব হচ্ছে না। কিন্তু সর্বক্ষেত্রেই ব্যাপারটা একরকম নয়, হয়তো অন্যরকম হয়, হয়তো মৃতদেহ আটকে রাখার ঘটনা ঘটে, হয়তো ইনফেকশন ছড়ায় হাসপাতালে, হয়তো গাফিলতি হয় 100 বার। এখন ব্যাপারটা হচ্ছে যে সবসময় যেটা ইনফেকশান ছড়ায়, ইনফেকশানটা কিন্তু শুধুমাত্র এই জন্য নয়, আমাদের হসপিটালে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রতি সুনির্দিষ্ট টাইম অন্তর অন্তর ইনফেকশান কন্ট্রোল করার জন্য একটা ইনফেকশান কন্ট্রোল বডি থাকে, প্রত্যেক হসপিটালে থাকা উচিত, যারা সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিসইনফেক্ট করার প্রক্রিয়াগুলো প্রত্যেক জায়গায় করতে হয়। আইসিসিইউ, এনআইসিইউ, জয়দীপ বাবু, এখানেই তো প্রশ্নটা যে কাগজে কলমে অনেক কিছু থাকা উচিত, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সেটা অনুযায়ী আরো অনেক কিছু থাকা উচিত, বাস্তবে সেটা থাকছে না কেন? তার কারণ হচ্ছে এই জায়গাটায় আমরা হয়তো কেউ লক্ষ্য রাখছি না। আমি আসবো আপনার কাছে, দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তারা কি বলছেন আমরা শুনবো। দেবব্রত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, বলুন দেবব্রত বাবু। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, বাইপাসের একটা বড় হসপিটালে আমি আমার ছেলের অপারেশন করার জন্য, নাকের অপারেশন, তার মধ্যে একটা ছিল সেপ্টোপ্লাস্টি বলে একটা অপারেশন, এবং তার সাথে আর একটা অপারেশন ছিল। অপারেশন করার পর দেখলাম সেপ্টোপ্লাস্টিটা হয়নি, আর একটা অপারেশন হলো। পেশেন্টকে ছেড়ে দেওয়া হলো 2 দিন পরে। তারপরে দেখলাম আমার ছেলে যে অপারেশনটা হয়নি, সেটা যে হয়নি সেটা কিন্তু জানানো হলো না। আমার কাছ থেকে যে বিল নেওয়া হলো প্রায় ধরুন 20,000-এর মতন হসপিটাল করলো। করার পর হঠাৎ যখন বিল পেমেন্ট করতে গেছি, তখন আমাকে বলা হলো যিনি ডাক্তার অপারেশন করেছেন, যেহেতু আমি একটা প্যাকেজে করেছি, আমি একজন সরকারি অফিসার, সেটা প্যাকেজে করেছি, প্যাকেজের বাইরে ওই ডাক্তারকে আমাকে 10,000 টাকা এক্সট্রা দিতে হবে। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পারছি এটা কিন্তু একটা বিচ্ছিন্ন অভিযোগ নয়, এই ধরনের নানা অভিযোগ প্রতিনিয়ত আসছে যখনই আমরা সাধারণ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি। গোপাল ভট্টাচার্য রয়েছেন, বলুন গোপাল বাবু। হ্যাঁ, প্রথমেই আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানি মুফিয়াদি, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আমরা তো ডাক্তারবাবুদের ভগবান বলে মানি, কিন্তু কিছু ডাক্তারবাবুর আমাদের মানে বিশেষ করে পশ্চিমবাংলার বাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে।
নোংরা ব্যবহার করে। এই ধরনের অনুষ্ঠান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোপালবাবু। এখানেই সিধুর কাছে আসবো। সিধু, যখন তুমিও চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলে, আমরা যখন স্বপ্ন দেখতাম, যে আমরা সবাই মোটামুটি কখনো না কখনো স্বপ্ন দেখেছি যে আমরা চিকিৎসক হব, তখন কিন্তু তার সেবার দিকটা কোথাও আমাদের ভাবাতো, কিন্তু বাস্তবে তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ কেন? না, সেটা যখন একজন ডাক্তার, তার তো নিজস্ব আদর্শ, নিজস্ব মূল্যবোধ রয়েছে, কিন্তু সে যখন একটা সিস্টেমে গিয়ে পড়ছে, তখন কিন্তু সে সিস্টেমের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বা সিস্টেমের শিকার হচ্ছে। যে একটি প্রাইভেট হসপিটাল, তার যা রীতিনীতি, সেই ডাক্তার কিন্তু অনিচ্ছুক হলেও অনেক ক্ষেত্রে সেই রীতিনীতির সাথে তিনি এগ্রি করতে বাধ্য হন। সো সেই জায়গা থেকে আমি ঠিক ডাক্তারদের আদর্শ চ্যুতির কথা আমি বলবো না, কিন্তু এটা একটা কমার্শিয়াল সেট আপ, এমন মানে যেমন হয় কমার্শিয়াল সেট আপ চলতে চলতে সেটা তার মানবিক মুখটা সম্পূর্ণ হারিয়ে ফেলে, সেরকম একটা মুহূর্তে আমরা রয়েছি আমার মনে হয়। আর যেটা বলতে চাই যে চিকিৎসায় গাফিলতি, নসোকমিয়াল ইনফেকশন, এগুলো একটা চ্যাপ্টার। আর আরেকটা অন্য দিকটা হচ্ছে, যেটা কালকের এই সভা থেকে উঠে এসছে, যে এক্সেসিভ বিল, সেটা নিয়ে কিন্তু আমি দেখেছি অলমোস্ট আমার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ খুশি নয়। হয়তো অনেকে যে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল সেটা রিলিফ হয়ে গেছে, ট্রিটমেন্ট ডান, পেশেন্ট ইজ ডুইং ফাইন, কিন্তু তারপরেও তার মনের মধ্যে, সেই পেশেন্ট বা পেশেন্ট পার্টির মনের মধ্যে অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন থাকে যে বিলের ব্যাপারে, যে এই পরীক্ষাটা কি দরকার ছিল, এটা কি, এই অক্সিজেনটার প্রাইস কি ঠিক নেওয়া হলো, এই আরো দুদিন যে আইসিইউতে রাখা হলো, এটা কি আদৌ ন্যায্য ছিল? কমিউনিকেশনটাও থাকে না, যেটা বলছেন রোগীর পরিজনরা আমাদের বারবার। সো মানে ধরো অক্সিজেনের কথা, অক্সিজেন তো অক্সিজেন, সেটা একটা হাসপাতালে তার দাম ঘন্টায় 10 টাকা, আরেকটা হাসপাতালে তার দাম ঘন্টায় 40 টাকা, এটা হতেই পারে না। দামি হাসপাতালে কি অক্সিজেনের কন্টেন্ট মলিকিউল বেড়ে যাবে? তা তো নয়। কাজে এই ধরনের কিছু কিছু প্রাণ যেগুলো বাঁচায়, সেরম জিনিসের একটা নিয়ন্ত্রণ, তার প্রাইস নিয়ন্ত্রণ প্রচণ্ড দরকার বলে আমার মনে হয়। এরপরে তো হ্যাঁ বলতেই পারে এই দোকানের বিরিয়ানির দাম বেশি, আমাদের বেটার শেফ রয়েছে, ইত্যাদি ইস্যু থাকে, আমার ঘর বেটার, আমার ডাক্তার বেটার, আমি চার্জেস হাই করব, কিন্তু একটা বেসিক জায়গা অবধি, বিশেষ করে প্রাণ বাঁচানোর যে সামগ্রীগুলো, সেগুলোর প্রাইস আটকে দেওয়া, নিয়ন্ত্রণে রাখা সরকারিভাবে ভীষণ প্রয়োজন। শুধু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুলেছেন। আমরা তো সত্যি সত্যি চিকিৎসকদের ঈশ্বর বলে মানি, আমাদের বিপদে আপদে আমরা তাদের কাছে একদম আত্মসমর্পণ করে দিই ডক্টর চৌধুরী, কিন্তু কোথাও কি, যেটা বলছে সিধু, যে কোথাও কি সিস্টেমের মধ্যে পড়ে কোনো কোনো ক্ষেত্রে 10 চক্রে ভগবানও ভূত হয়ে যাচ্ছে? আসলে এটা একটা বড় সমস্যা। আমার মনে হয় যে এই যে সামগ্রিক গত কয়েকদিন ধরে আলোচনাটা চলছে, এটাকে চিকিৎসক কেন্দ্রিক না করে আমরা যদি চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রিক করি, তাহলেই কিন্তু একটা সদর্থক দৃষ্টিভঙ্গি বেরিয়ে আসতে পারে। কারণ আমি এখানটা এই প্রসঙ্গটার অবতারণা এই জন্যই করছি যে আসলে চিকিৎসককে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হয়, জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে, যে এবং যেখানে আমরা জীবন দিতে পারি এবং যেখানে আমরা জীবন দিতে পারি না, সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের অনুভূতিগুলিও বিভিন্ন হয়। এবং যেভাবেই হয়েছে আমাদের দেশে চিকিৎসককে হয় ভগবান না হলে শয়তান বানানোর এই যে দ্বিভাজিত একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, এই দ্বিভাজিত দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু একটা বিস্তীর্ণ জীবন আছে। আমার মনে হয় চিকিৎসকদের এইভাবে ভাবাটাই বোধহয় ভালো, এবং এই আলোচনায় অমুক চিকিৎসক তমুক করেছেন সেই আলোচনাটা না করে ব্যবস্থাটাকে কি করে আমরা আরো ফলদায়ী, সুন্দর করে মানব কল্যাণকারী করে তুলতে পারি, সেই আলোচনাটা করা দরকার। এবং সেটা করতে গেলে আমি যে প্রশ্নটা এখানে উপস্থাপিত করতে চাই, আমার মনে হয়েছে বারবার যে এটাই কর্পোরেট ব্যবস্থার মূল কুফল আমাদের দেশে, যে চিকিৎসক আর রোগীর যে সম্পর্ক, সেটা ছিল দুজনের সম্পর্ক কিংবা দুজন বা তিনজনের সম্পর্ক। তার মাঝখানে দাঁড়িয়ে কর্পোরেট ব্যবস্থা একটা অদ্ভুত নতুন জীব হয়ে উঠে এসছে, যেখানে যারা চিকিৎসার সঙ্গে কোনোভাবে, চিকিৎসার সঙ্গে ইমোশন জড়িয়ে থাকে, চিকিৎসার সঙ্গে দায়বোধ জড়িয়ে থাকে একজন চিকিৎসকের বা একজন নার্সের বা একজন চিকিৎসক কর্মীর, সেইটা এই কর্পোরেট ব্যবস্থায় একটা অদ্ভুত নতুন ধরনের জীবের আবির্ভাব ঘটলো। তারা ডাক্তারদের উপর ছড়ি ঘোরাতে শুরু করলেন, যারা চিকিৎসক কর্মীদের উপর ছড়ি ঘোরাতে শুরু করলেন, যারা টাই পরে ঘুরে বেড়ান, যারা প্রচুর মাইনে পান হাসপাতালগুলিতে, যাদের কোনো দায় নেই, রুগী বাঁচলো না রুগী মরলো কোনো দায় নেই, এবং তারাই কিন্তু আমার প্রতি মুহূর্ত মনে হয়
তারাই কিন্তু আজকে কর্পোরেট হাসপাতালগুলির যে, এবং এরা মূলত অচিকিৎসক, এর মানে এই নয় আমি অচিকিৎসকদের ব্যঙ্গ করছি, ছোট করছি। আমি বুঝতে পেরেছি ডক্টর চৌধুরী, আমি এখানে আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উত্থাপিত করেছেন ডক্টর চৌধুরী। আমরা সেই প্রসঙ্গে আসবো। দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন, বলুন কৃষ্ণেন্দু বাবু। হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণেন্দু মুখার্জি বলছিলাম বিজয়বাড় থেকে। বলুন প্লিজ। তো আমার মিস্টার মিত্রকে একটা কথা জিজ্ঞাসা করার ছিলেন। আপনাদের শোটা আমি দেখছি এবং আমি খুব ভালো লাগছে এই শোটা দেখে। আমি বলুন প্লিজ। আমার মিস্টার মিত্রকে একটা জিজ্ঞাসা করার ব্যাপার আছে যে উনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার ওই হসপিটালে ডিসইনফেকশনের ব্যাপারে হয়তো কারোর দেখার উচিত ছিল কিন্তু দেখেনি। তো এই দেখানো উচিতটা তো ওনাদের আমার মনে হয় দেখার দরকার আছে। ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি অত্যন্ত সঙ্গত আপনার বক্তব্য।